তিন দাবিতে আবারও রাজপথে জুলাই অভ্যুত্থানে আহতরা চিকিৎসা ও পুনর্বাসনে নীতিমালা হচ্ছে জানালেন উপদেষ্টারা। দুর্নীতি দায়ে টিউলিপের বিরুদ্ধে দুদকের তদন্ত অব্যাহত, অবৈধ সম্পদ অর্জনে মামলা হচ্ছে শাহজাহান খান জাফরুল্লাহর নামে। পরস্পরের প্রতি সম্মান না থাকলে পাহাড় সমতল সংঘাত অনিবার্য, আলোচনায় বক্তারা। নতুনভাবে শান্তি চুক্তি করার তাগিদ। এবং আখেরি মুনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মাহর শান্তি কামনায় ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি রেখা হক। এবার বিস্তারিত। পুনর্বাসন, উন্নত চিকিৎসা সহ তিন দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করেছে জুলাই আন্দোলনে আহতরা। অন্য দাবিটি হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের দ্রুত বিচার করা। এদিকে সড়ক অবরোধ করায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী শিশু মেলা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জুলাই আন্দোলনে আহতরা। রোববার সকাল 11টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে এই কর্মসূচি শুরু করে তারা। এরপর দুপুরের দিকে শিশু মেলা মোড় অবরোধ করে রাখে আহতরা। এ সময় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। সড়ক অবরোধ করায় ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন আহতরা। জানান, দাবি আদায় এছাড়া অন্য কোনো উপায় নেই তাদের সামনে। তারা স্পষ্টভাবে আমাদের নিয়ে কোনো বক্তব্য বলে না, তারা একটাই কথা বলে, দিচ্ছি দেব, শুধু শুধু ফুলঝুরি কথার মানে কি ভাই? রক্তের উপর দাঁড়িয়ে থাকলে হবে? আমাদের জন্য কি করবে আপনারা কি জানেন না আমাদের কি দরকার? আমাদের পুনর্বাসন করতে হবে, আমাকে সুচিকিৎসা করতে হবে, ব্রিটিশ সরকার আওয়ামী লীগের বিচার করতে হবে। সম্মুখ সারির যোদ্ধা সবাই, এই প্রত্যেকে এক একটা সম্মুখ সারির যোদ্ধা, যার কারণে শহীদ হয়েছে, আহত হয়েছে। কারোর পাও নাই, কারোর চোখ নাই, কারোর হাত নাই। সংস্কারের কথা বলতেছেন, সংস্কার তো ঠিকই আগায় যাইতেছে, কিন্তু আমাদের জন্য কি করছেন? সরকার আমাদের দেখতেছে না। এই যে আমরা যার জন্য দেশের জন্য স্বৈরাচার বিদায় করলাম, কিন্তু ফিরে স্বৈরাচার তো ঠিকই আইলো। সন্ধ্যার দিকে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওনা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনে নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি। এদিন ৩০ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো ও চিকিৎসার জন্য ২০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সারা জীবন চিকিৎসা, চাকরির ব্যবস্থা, শহীদ পরিবারকে আজীবন ভাতা দেওয়ার নীতিমালা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। নিহতদের পরিবার এবং আহতদের পুনর্বাসনের অর্থ মন্ত্রণালয় থেকে ২৩২ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন বলে জানান উপদেষ্টারা। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের বিষয়ে গুরুত্বের সাথে কাজ করছে সরকার। সরকার ইতিমধ্যেই তাদের চিকিৎসা সুবিধা সর্বত্র দেশে এবং বিদেশে সরকার আয়োজন করছে ডাক্তারদের পরামর্শ অনুসারে। একইভাবে শহীদদের ব্যাপারেও সরকার অতি দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে, তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রায় 3.5 কোটি টাকা দিয়েছি এবং সেখানে আহতদের দুটো হাসপাতালে তো দিয়েছি, আর থেরাপি দিয়েছি আমরা, কারণ আপনারা জানেন যে আমাদের অনেক থেরাপি দেওয়ার
সুবিধা আছে, ফ্যাসিলিটিস আছে, এবং মোবাইল থেরাপি, তার মানে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে থেরাপি দিয়েছি আমরা। এদিকে আহতদের চিকিৎসা সেবা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান ৩০ জন আহত যোদ্ধাকে বিদেশে পাঠানো হয়েছে, সেখানে চিকিৎসার জন্য ২০ কোটি টাকা দেয়া হয়েছে। তাদের চিকিৎসার জন্য এই পর্যন্ত ৩০ জনকে আমরা বিদেশে পাঠিয়েছি। তার মধ্যে 2 জনের কথা বলি, মুসা, তার জন্য আমাদের ৬,৩৭,০০,০০০ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সে কবে রিকভারি হবে এখন আমরা জানি না, মার্চে তার আরেকটা অপারেশন হবে। হাসান বলে আরেকজন, তার ব্রেন ইনজুরি ছিল, তার জন্য ৩,৩৬,০০,০০০ টাকা প্লাস আমাদের খরচ হয়ে গেছে। সে এখনো কমায় আছে, সে এখনো কবে সুস্থ হবে সেটাও আমরা জানি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, জুলাই আগস্টে আহতদের চিকিৎসায় শঙ্কা আছে বলেই হয়তো রাস্তায় দাঁড়াচ্ছে। জানান সরকার স্থায়ী সমাধানের চেষ্টা করছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ১২,৫৩২ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, একনেক সভায় ১২,৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪,০৯৭ কোটি ২৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭,৩২৮ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ১,১০৬ কোটি ১০ লাখ টাকা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের রওনা দেন। তারা যাত্রা শুরুর আগে বিমানবন্দরে গণমাধ্যমকে তারা জানান, এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। তারেক সাহেব যেতে পারছে না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবে। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, তো সাইড লাইনে কিছু আলোচনা হবে। অর্থ আত্মসাতের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ও কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিদেশি বিভিন্ন সংস্থার পাশাপাশি দুদক তদন্ত অব্যাহত রেখেছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। আরও জানাচ্ছেন এসইউ সেলিম। সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ ও প্রভাবশালী এমপি মন্ত্রীদের অন্যতম দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাহজাহান খান। অভিযোগ রয়েছে ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিবহন সেক্টরে ১২,০০০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন শাহজাহান খান ও তার লোকজন। একইভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, পাচার ও আত্মসাতের অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়ার কথা জানায় সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী জাফর উল্লাহ, জনাব শাহজাহান খান দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই মামলা রুজু হতে পারে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ তদন্ত শুরু করেছে বলেও জানা যায়। পাশাপাশি এই অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান বলে জানান সংস্থাটির মহাপরিচালক। সেটা সঠিক, কিন্তু এই ধরনের কোনো টিম এসে এখানে আলোচনা করেছেন কিনা সেটা আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে তারপরে জানাতে পারবো। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বিগত সরকার বৈষম্য সৃষ্টি করেছিল অভিযোগ করে ৩ জেলাকে সমন্বয় করে নতুনভাবে শান্তি চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় পাহাড় সমতল ও পরস্পরের প্রতি সম্মান না থাকলে সংঘাত অনিবার্য বলে মত দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তারা এসব কথা বলেন। সুরাইয়া মুনির প্রতিবেদন।
বাংলাদেশি প্রফেশনালস নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা পার্বত্য শান্তি চুক্তি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য সৃষ্টির অভিযোগ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সকল চুক্তি খতিয়ে দেখার দরকার। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ভোটাধিকার বঞ্চিত এই মানুষগুলি কি বাংলাদেশের নাগরিক নয়? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমাদের 1 ইঞ্চি ভূমি আমরা বেহাত হতে দেব না। পাহাড় শান্ত রাখতে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাকে সমন্বয় করে আলাদা শান্তি চুক্তি সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন বক্তারা। যে সেখানে একটা অন্য কমিউনিটি তৈরি করে একটা নতুন কোন ছোট রাষ্ট্র তৈরি করা যায় কিনা, এটা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা হুমকি। এই সরকারের আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদাভাবে যুক্ত হলো পাঠ্যপুস্তকে, আমি সেটি জানতে চাই। এবং নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন সেখানে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই এবং তাদের কাছে আহ্বান জানাবো। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের জাতিগোষ্ঠীগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হলে সংঘাত অনিবার্য। আমার পার্শ্ববর্তী দেশের 7 সিস্টার্স বলে কিছু ঘটনা আছে, তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি, অর্থাৎ 7 সিস্টার্স তাদের বিষয়। তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক, এটা যখন বলবো তখন আপনারা তো অখুশি হবে। পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী বর্ষার আগে ঢাকার 19 খালে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মিরপুরে খাল খনন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি আরও বলেন, খালগুলো নিয়ে একটি মাস্টার প্ল্যান করা হবে। সমস্যা দীর্ঘদিনের উল্লেখ করে উপদেষ্টা জানান, সমাধানে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জরুরি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। দখল দূষণে মৃতপ্রায় রাজধানীর খাল দেখলে বোঝারই উপায় নেই যে স্বাধীনতার পর ঢাকায় খালের সংখ্যা ছিল 57টি, বর্তমানে যা নেমে এসেছে 26টিতে। গবেষণা প্রতিষ্ঠান RDRC বলছে, শুধুমাত্র 15 খাল খনন করতে পারলেই দূর হবে ঢাকার 80% জলাবদ্ধতা। এমন বাস্তবতায় ব্লু নেটওয়ার্কের আওতায় 19 খাল উদ্ধারের উদ্যোগ নেয় সরকার। কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, গৃহায়ন এবং স্থানীয় সরকার উপদেষ্টা। মিরপুরের বাউনিয়া খাল দিয়ে শুরু হয় পুনরুদ্ধার কার্যক্রম। ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যত বাধাই আসুক না কেন ব্লু নেটওয়ার্ক বাস্তবায়ন করা হবে। আমরা যদি ঢাকা শহরকে একটা মানবদেহের সাথে তুলনা করি, তাহলে খালগুলো হচ্ছে এর রক্ত প্রবাহের শিরা উপশিরার মতো। খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক, যার অধীনে 19টি খালকে পুনরুদ্ধার করা হবে। শুধু ঢাকাই নয়, সারা দেশের নদী, নালা আর খাল উদ্ধারের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। খাল, বিল, নদী, নালা দখলমুক্ত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ চলমান থাকবে। 6 খাল দিয়ে শুরু হলেও চলতি মাসেই দখলমুক্ত করা হবে আরো 4টি, আর মার্চের মধ্যেই উদ্ধার করা হবে বাকি 9 খাল, জানালেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব এবং এই বর্ষার আগেই বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। আগামী বাজেটকে সামনে রেখে খাল পুনরুদ্ধারে অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানান উপদেষ্টা। আমরা চাচ্ছি যে খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা আমরা, আর খালের মধ্যে একটু মাছ আনা যায় কিনা। এই খালে তো সম্ভবই না, চোখেই দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট আরো কিছু কাজ করতে হবে, সেটা ঠিক করে আগামী বাজেটকে সামনে রেখে আমরা কাজগুলো ঠিক করে তখন এগুলো সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য আমরা অর্থের সংস্থান করতে পারবো বলে আশা করি। পরে এক্সকেভেটরে উঠে উদ্ধার কার্যক্রমের উদ্বোধন করেন রিজওয়ানা হাসান সহ 3 উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে মুসলিম উম্মাহর কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তির। পরে সড়ক, নৌ ও রেলপথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। যানবাহন সংকটে গন্তব্যে হেঁটেই রওনা হন অনেকে। গাজীপুর প্রতিনিধি আতিক রহমানকে সঙ্গে নিয়ে কাজী পাপ্পু রিপোর্ট, জানাচ্ছেন শারমিন স্বর্ণা।
মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার সকাল 9:15টায় শুরু হয়ে মোনাজাত চলে 9:35 পর্যন্ত। প্রথম পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের আহমেদ। মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে এ সময় উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। ইজতেমার প্রথম পর্বে অংশ নেন সূরা নিজাম অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেওয়ার কথা বলেন তারা। ইসলাম ছাড়া কখনো দেশকে সমৃদ্ধশালী করা যায় না। পিছনের সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় এবং দেশে যেন কোনো ফিতনা ফাসাদ না হয়। যারা দিনের মধ্যে পরিপূর্ণভাবে ইস্তেকামাতের সাথে লেগে থাকবেন, আল্লাহ তাআলা এই দিনের উসিলায় আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতরে শান্তি কায়েম করে দিবেন। মোনাজাত শেষে নানা বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়, ফলে অনেকেই হাঁটতে শুরু করেন। অবশ্য যুদ্ধবন্ধের ক্ষেত্রে সকল ধর্মের লোক এদেশে সারা পৃথিবী ওয়ার্ল্ডে নিরাপত্তা থাকুক, ইসলাম এটাই চাই। আমরা এই দুনিয়ায় যদি ভালো করে দেখতে পারি তাহলে আমরা আখিরাতে শান্তিতে থাকতে পারি। মুসলিম উম্মার মধ্যে যত বিভেদ আছে সব বিভেদ যেন আল্লাহ তাআলা দূর করে দেন, যাতে সমস্ত মুসলমানদের মধ্যে শান্তি আসে, ইত্তেফাক আসে, অর্থাৎ আমরা সবাই যেন মিলেমিশে চলতে পারি। মুসল্লিদের নিরাপত্তা ও ফিরতি যাত্রা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জিএমপি কমিশনার। আমাদের এখন কনসার্ন হচ্ছে তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে। এবারে প্রথম পর্বটি 2 ধাপে হচ্ছে, এরপরে আবার 3 তারিখ থেকে আরেকটি ধাপ তৈরি হবে, যার জন্য পুলিশকে বাড়তি ডিউটিতে রাখতে হচ্ছে। 3 ফেব্রুয়ারি বাদ মাগরিব শুরু হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সূরা নিজাম অনুসারীদের ইজতেমা। এরপর 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। পুরো দেশ যেন দুর্নীতির জালে আবদ্ধ। নতুন বাংলাদেশ গঠনে মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, ব্যাংকিং খাত, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন খাতের দ্রুত সংস্কারের তাগিদ দিয়েছেন বক্তারা। রোববার বিকেলে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে নাগরিক সমাজের ঐক্যের সম্মেলন স্লোগান নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয় সংস্কার, জাতীয় ঐক্য ও নাগরিক ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ। শহরের শহীদ সুভাষ মিলনায়তনে সংলাপে সভাপতিত্ব করেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। 2 সহস্রাধিক মূল্যবান জীবনের বিনিময়ে হাজার হাজার ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি জনতার রক্তের বিনিময়ে আমাদের গত 5ই আগস্ট একটা বড় জাতীয় ঐক্য হয়ে গেছে আমাদের বীর ছাত্র জনতার নেতৃত্বে। সেটি হলো ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য বাংলাদেশে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সংস্কার এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে আমাদের সংস্কার প্রয়োজন। আমার মতাদর্শ ভিন্ন হইতে পারে, আমি ভিন্ন ভিন্ন রঙের কালারের কাপড় পরতে পারি, আমি ভিন্ন কিছু করতে পারি, কিন্তু আমার দেশের স্বার্থে তো ওখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাকিস্তান থেকে আসা একটি জাহাজ থেকে 3.5 লাখ লিটার তেল পাচারের সময় জড়িতদের আটক করেছে কোস্টগার্ড। এ সময় পোর্ট ও কাস্টমসের বাংকারিংয়ের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পোর্টল্যান্ড ও এমটি ডলফিন 19 জাহাজ দুটিকে জব্দ করা হয়। নোঙর করানো হয় কুতুবদিয়ায়। পোর্টল্যান্ডে মালিক ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার আর তেল সরবরাহকারী ওটি ইউনিয়ন জাহাজের মালিক বরিশালের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাদ। সাম্প্রতিক সময়ে সাগরের টহল জোরদার করেছে কোস্টগার্ড। দেশের বাইরের খবর। কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% ও চীনের 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো। অন্যদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার কাছে অভিযোগের পাশাপাশি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
নিজেদের সবচেয়ে বড় 3 বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা, মেক্সিকো ও চীন দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এসব দেশ থেকে সব পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে 25% আর চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছেন তিনি। জবাবে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, যার মধ্যে শুল্ক ও শুল্ক বহির্ভূত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগের পাশাপাশি পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন। প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে আলাদা দুটি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। পাশাপাশি চীন যতক্ষণ না যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ দেশটির উপর 10% শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম চীন, কানাডা ও মেক্সিকো। গত বছর যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের 40% গেছে এই 3 দেশ থেকে। আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে। এছাড়া ট্রাম্পের এমন পদক্ষেপে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ বাণিজ্য অংশীদারদের নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে প্রবৃদ্ধি কমা ও পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 দাবিতে আবারও রাজপথে। জুলাই অভ্যুত্থানে আহতরা, চিকিৎসা ও পুনর্বাসনের নীতিমালা হচ্ছে, জানালেন উপদেষ্টারা। দুর্নীতির দায়ে টিউলিপের বিরুদ্ধে দুদকের তদন্ত অব্যাহত। অবৈধ সম্পদ অর্জনে মামলা হচ্ছে শাহজাহান খান, জাফর উল্লাহর নামে। পরস্পরের প্রতি সম্মান না থাকলে পাহাড় সমতুল ও সংঘাত অনিবার্য, আলোচনায় বক্তারা। নতুনভাবে শান্তি চুক্তি করার তাগিদ। এবং আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মাহর শান্তি কামনা, ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।